কোনো প্রার্থীর এই যে ঘোষণা, এই ঘোষণা সঠিক না। এই ঘোষণা হচ্ছে তার সম্পদের খুব সামান্য একটি অংশ। নির্বাচনী যে হলফনামায় বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তার আয় বেড়েছে দ্বিগুণ, এমনকি তার স্ত্রীর সম্পদও বেড়েছে। আপনি যদি দেখেন এই যে জুলাই আন্দোলনের যারা এখন নির্বাচন করছে, আসিফ, তারপরে নাহিদ, এদের সবারই ধরেন তারা ছাত্র ছিল, তাদের তো কোনো জীবিকা নেই। তো এক একজনের ২৬ লাখ ৬০ লাখ টাকা, এই টাকা তারা কোথা থেকে পেল? এক নাম্বার। দু নাম্বার, এই যে আওয়ামী লীগের আমলে তাহলে তো এরা সবাই ভালোই ছিল। ধরেন আমির খসরু মাহমুদ গত ২ বছরে যদি তার ইনকাম বাড়ে, বিএনপির নেতারাও তো ভালোই ছিল, সমস্যাটি কোথায়? মুশকিলটা হলো যে এই যে ঘোষণা, যেটা আপনার সম্পদের ঘোষণা, এই ঘোষণাকে আপনার কানাকড়ি বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো প্রার্থীর, আমি এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ভাগ করছি না, কোনো প্রার্থীর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো প্রার্থীর এই যে ঘোষণা, এই ঘোষণা সঠিক না। এই ঘোষণা হচ্ছে তার সম্পদের খুব সামান্য একটি অংশ। যেমন ধরুন যে আপনি জামাতের আমিরের যে স্ত্রীর যে সোনার গহনাগুলো আছে, সেই গহনাগুলোর ভ্যালুয়েশন করা হয়েছে ৫৬,০০০ টাকা না ৬০,০০০ টাকা করে ভরি। তার মানে কি? তার মানে হচ্ছে ক্রয় মূল্য, সেই সময়কার ক্রয় মূল্য। আপনি দেখাচ্ছেন আপনার বর্তমান সম্পদ, আর আপনি আবার বলছেন সেই সময়কার ক্রয় মূল্য। যদি আপনার ১০ ভরি হয়, ১০ ভরির দাম আপনি ধরছেন ৫৬,০০০ টাকা বা ৬০,০০০ টাকা করে ভরি, এখন বাংলাদেশে ভরি হচ্ছে ২.৫ লাখ টাকা করে। ঠিক আছে, আপনি এইভাবে ধরছেন না। তারপরে এই যে যাদের আপনি নাম বললেন, সবার সম্পদ হচ্ছে লাখের ঘরে, কিন্তু আপনি একটু তলিয়ে খোঁজ নিলে দেখবেন যে লাখের ঘরের সম্পদটা এদের হচ্ছে ১ মাসের ইনকাম। এদের বাকি ১১ মাসের ইনকাম হচ্ছে কোটির উপরে, এবং সেটা ১ কোটি ২ কোটি না, শত কোটির উপরে। তো শত কোটির উপরে একজন সম্পদশালী ব্যক্তি শত লাখ টাকা দেখায়, বা ৮০ লাখ ৭০ লাখ ৯০ লাখ টাকা তার ওয়েলথ দেখায়, নিট সম্পদ দেখায়। সেই সম্পদের ভিতরে আপনি একটি জমি দেখায়, ১০ কাঠা জমি, ঢাকার একটি প্লট দেখায়, সেই প্লটের ক্রয় মূল্য ধরুন আপনার ২৫০০ টাকা করে কাঠা, ধরুন পাকিস্তান আমলে কেনা। সেই পাকিস্তান আমলের ক্রয় মূল্য আপনি দেখাবেন, ১০ কাঠা জমি আছে আপনার ধানমন্ডিতে, আপনার তার দাম মাত্র ২৫০০ টাকা করে কাঠা। এটা কি সম্ভব? বাংলাদেশে সম্ভব। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এই জিনিসটাও মেনে নেওয়া হয় যে ক্রয় মূল্য দেখানো হয়। ধরেন তারা যখন এখন বেশি করে দেখাচ্ছে আগের তুলনায়, তাহলে তো তাদের সম্পদ বেড়েছেই, মানে যেই প্রক্রিয়ায় অবশ্যই সম্পদ বেড়েছে, অবশ্যই সম্পদ বেড়েছে। এখন যারা ভাত খেতে, যারা টিউশনি করে তাদের পেট চলতো, তারা এক বেলার বেশি, এক মাসে ২ বার বেশি মাংস খেতে পারতো না। আসিফের কথা বলি, বা নাহিদের কথা বলি, বা মাহফুজ আলমের কথা বলি, এদের যে এপিএসরা, পিএসরা, তারা ৩ কোটি ৪ কোটি টাকা তসরুপ করে ধরা পড়ছে, তাদের চাকরি চলে যাচ্ছে। পিএসরা, তাহলে তাদের কতশো কোটি টাকা। তাহলে তারা তাদের কেন একটা মোবাইলের দাম ২.৫ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা। তাদের এক জোড়া জুতোর দাম হচ্ছে ১.৫ লাখ থেকে ২ লাখ টাকা। আরমানি ছাড়া তারা পোশাক পরে না। তো আপনি এগুলো কোত্থেকে আনবেন? তারা এক এক দিন এক এক রকম গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করে, সবই নাকি তাদেরকে মানুষ উপহার দেয়। আপনি এমন করে দেখছেন কেন? হ্যাঁ, না, আমি এমন করে দেখছি না। এই যে গিফট গুলো দেয়, সেই গিফট গুলো কেন আপনার সম্পদ না? এগুলো তো গিফট। আপনি আপনারা খালি সবকিছু দিয়ে দোষ খুঁজেন। যাই হোক, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে মঞ্জু ভাই, সেটি হচ্ছে দেখুন, বেগম জিয়া মারা গেছেন, আমি যদিও তার বেগম জিয়া বলি না, কেন যেন মুখ থেকে বের হয়ে গেল। খালেদা জিয়া মারা গেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব নিঃসন্দেহে অবিস্মরণীয়। তিনি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হিসেবে লিখিত থাকবেন, প্রথম নারী প্রধানমন্ত্রী। তারপরে এই যে ইসলামপন্থীদেরকে তিনি শিফনের আড়ালে রেখে কেমন করে তাদের বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই না? এগুলি তো তার নিঃসন্দেহে অর্জনই বলা চলে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সব সময় সবকিছুতে বাড়াবাড়ি করে, এটিকে আপনি লক্ষ্য করেছেন? এখন খালেদা জিয়াকে একদম দেবীতুল্য করার একটা প্রয়াস দেখতে পাচ্ছি। তিনি কি দেবীতুল্য ছিলেন? ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা নিঃসন্দেহে খুব ভালো ছিল, অনেক বলিষ্ঠ নেতৃত্ব। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার অর্জন
তার সিগনিফিকেন্স কি? বরং আমি তো দেখি যে 91 এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, যেই ধাপ, সেটিতে প্রথম কফিনে পেরেক মেরেছিলেন খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, রাইট? কিন্তু আমরা এখন তাকে দেবী বানাতে গিয়ে আপনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট ধ্বংস করেছে কে? খালেদা জিয়া, রাইট? তিনি 96-তে শুরু করলেন এই 15 ফেব্রুয়ারি নির্বাচন। এরপরে তিনি 2005 সালে এসে কত তরিকা করলেন, ইয়াজউদ্দিনকে শেষ পর্যন্ত তার রাষ্ট্রপতিকে তিনি তত্ত্বাবধায়কের প্রধান বানাতে চাইলেন, কে এম হাসানকে বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়কের প্রধান, মানে কেয়ারটেকার গভর্নমেন্টটা তো ধ্বংসই করলেন খালেদা জিয়া, যেখানে যেটি দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে একটা পথ বাংলাদেশের মানুষ খুঁজে পেয়েছিল। তাকে তার আমলে 64 জেলায় বোমা বিস্ফোরিত হলো, তার আমলে বাংলা ভাইরা মাথা চারা দিল, তার আমলে এই সিপিবিতে হামলা হলো, রাইট? কতগুলো বলবো, বলে তো শেষ করতে পারবো না। কিন্তু তাকে তার যতটুকু প্রাপ্য তাকে সেটুকু দেন, আমি দেই, অবশ্যই আমি তাকে দেই। কিন্তু তাকে এরকম দেবীত্বের জায়গায় নিয়ে যাওয়ার এই যে মিডিয়ার একটা প্রয়াস এখন দেখতে পাচ্ছি, এদের পিছনে নেপথ্যে কি, নাকি এটা আমাদের ধরনটাই, আমাদের মিডিয়ার ধরনটাই এরকম, যখন যেদিকে জোয়ার, যখন যেদিকে হাওয়া, ওইদিকে পাল বাওয়া, তাই তো? এটাই কি আমাদের নেচার? তাহলে গণমাধ্যম একটা বিরাট ভয়ঙ্কর কাজ করছে, সবসময় করে। হ্যাঁ, এটা তো একটা দিক আছে যে মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড। এটা তো একটা সর্বজন বিদিত যে মিডিয়া অবশ্যই উইন্ড মেপে চলে। না না, বাতাস যেদিকে, ঠিক উল্টাটা হওয়া উচিত। মিডিয়া সবসময় হাওয়ার বিপক্ষে যাওয়া উচিত, তাহলে না ব্যালেন্স থাকে। এটা উচিত, কিন্তু কখনো হয় না, আমাদের দেশে হয় না, এটা হয় না। এটা হচ্ছে 1 নম্বর পাপ। 2 নম্বর পাপ যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে এরা অলওয়েজ আপনার আগামীকাল দেখতে পায়। এই যে আগামীকাল দেখতে পাওয়াটা হচ্ছে একটা মিডিয়ার সম্পূর্ণ মিডিয়া বিরোধী কাজ। মিডিয়ার কাজটা হচ্ছে আজকে নিয়ে ঘটনা, আজকের যে ঘটনা সেইটি নিয়ে চিন্তা ভাবনা করা। আগামীকাল দেখতে পাবে ওরা, ভবিষ্যৎ বক্তারা, বিশ্লেষকরা, গবেষকরা। মিডিয়ার কাজ কিন্তু সেটা না। মিডিয়ার কাজ হচ্ছে বর্তমানে ঘটিত বিষয়বস্তুকে তুলে ধরা, ঘটমান বাস্তবতা বলে যেটাকে আমরা বলি। আজকে ধরুন তারেক রহমান যেদিন দেশে ফিরলেন, সেদিন কয়েক লক্ষ লোকের সমাবেশের বদলে তিনি স্টেট টারম্যাক থেকে নেমে আসলেন, প্লেন থেকে নেমে একটা গাড়িতে উঠলেন, গুলশানে এসে বাড়িতে রেস্ট নিলেন, তারপরে মাকে দেখতে গেলেন, তারপরে বাড়িতে বসে থাকলেন। যদি এরকম একটি ঘটনা ঘটতো তাহলে, এবং খালেদা জিয়া বা বেগম জিয়া মারা যাওয়ার পরে যে হাইপটা হলো, প্রোটোকলের বাইরে যে আপনার সরকারের বিভিন্ন প্রোটোকল ব্রেক করে তাকে যেভাবে সেনাবাহিনীর গার্ড অফ অনার থেকে শুরু করে সেনাবাহিনী তাকে যেভাবে করলো, সেটির একটা উত্তর হতে পারে যে তিনি একজন প্রাক্তন জেনারেলের স্ত্রী। নাম্বার 2 হচ্ছে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে আগেও মারা গেছে, অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট তারা মারা গেছেন, কিন্তু এইরকম গার্ড অফ অনার তাদেরকে দেওয়া হয়নি প্রোটোকলের বাইরে। এটা কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না। তো এই সবকিছু করা হচ্ছে কি জন্য? এই যে জনজোয়ার, মিডিয়া ধরে নিয়েছে এই জনজোয়ারের আর কমতি হবে না, জনজোয়ার ডে বাই ডে বাড়বে, এবং তারেক রহমান হচ্ছে নেক্সট পিএম বাংলাদেশের। সুতরাং আগে ভাগে ইট রেখে দেওয়া, কে কত বেশি তোল্লা দিতে পারে, কে কত বেশি তেল মারতে পারে, সেটার প্রতিযোগিতায় আজকে মিডিয়াগুলোতে আপনি দেখছেন। এটা মিডিয়ার চরিত্র না, ডেফিনেটলি এটা মিডিয়ার চরিত্র না, হওয়া উচিত না। মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায় তাই হয়েছে। আর একটি কারণ হয়েছে যে গত 17 মাস ধরে মিডিয়া যেভাবে ডিপ্রেসড, মিডিয়া ইউনূস সরকারের আমলে যেভাবে মবের শিকার হয়েছে, যেভাবে আক্রমণের শিকার হয়েছে, সেই জায়গায় তাদের নিঃশ্বাস ফেলার জায়গাটা ছিল না। তারা মনে করছে এখন যে তারেক রহমান ফিরে এসছে, বিএনপি এখন আপনার লাইমলাইটে আসবে, বিএনপি এখন গভর্নিং পজিশনে আসবে, সুতরাং আমরা একটা ডেমোক্রেটিক ভাইব পাবো, আমরা একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার পাবো। সেই জন্য তারা বিএনপির পেছনে একেবারে হত্যে দিয়ে লাইন দিয়ে পড়েছে, এবং বিএনপির যত খুচরো পাপ ছিল সব তারা ভুলে গিয়ে বিএনপিকে মহান হিসাবে তারা হাজির করছে। এটা ওই একটা ইনসিকিউরিটি থেকে। মঞ্জু ভাই, একই কাজই তো তারা, ডক্টর ইউনূস যখন আসলেন একই কাজই তো তারা তখনও করেছিলেন। হ্যাঁ, তখনও করেছে। তখন সময় লাগেনি। তখন অজুহাত দিয়েছে যে আওয়ামী লীগের আমলে ডিপ্রেস ছিলাম, ইউনূস আসলে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেলাম। এরপর যখন তারা মার খাওয়া শুরু করলো, তাও এখন মনে করছে যে ইউনূস আমলে আমরা মার খাচ্ছি, বিএনপি আসলে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পাবো। আসলে এই দালালি করতে থাকলে কারো আমলেই তারা নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে না। এটা বাংলাদেশের ট্র্যাজেডি।
আমাদের সংবাদপত্রের যারা নেপথ্য নায়ক, তাদের যে এই কুটিলতা, তাদের এই বদমাইশি, এটা বাংলাদেশের ট্র্যাজেডি। হুম। এখন সেখানে আপনি দেখেন, আমি তো গত ২ দিন ধরে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এর কভারেজ দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি যে উম ধরেন এই দুটো পত্রিকাই তো বাংলাদেশে এখনো সেরা পত্রিকা বলে বিবেচ্য। তো সেই দিক থেকে কোন রকম তাদের কোনো বিবেচনাবোধ কিংবা ধরেন একটা পরিমিতি বোধ তো থাকতে হয়, হ্যাঁ? সেইগুলি তারা মানে একদম ঢালাও ভাবে অ্যা এটি তো অন্যায়। তারা যেটি করছে শুধু অন্যায় করছে না, আমি বলব তারা পাপ কাজ করছে। আপনি কি সেটি দেখেন? অবশ্যই দেখি। আপনি ধরুন একটি ঘটনা, যে কয়েক মাস আগে যখন ডক্টর ইউনূস হঠাৎ করে নাটক করলেন পদত্যাগ করার, সবচেয়ে ১ম রিঅ্যাক্ট করলেন কিন্তু মাহফুজ আনাম সাহেব। তিনি তার পত্রিকায় তার ছবি দিয়ে বিশাল করে লিখলেন, খুব চমৎকার একটি শিরোনামে একটি নিবন্ধ লিখলেন, "আপনি পদত্যাগ করবেন না।" অর্থাৎ এটি স্টেট ইনফরমেশন। আপনি এই পদত্যাগ না করা ভালো, আপনি পদত্যাগ করলে এই ক্ষতি হবে, ব্যাপারটা এরকম না। স্টেট একটা কমিটমেন্ট বা একটা কমেন্ট, আপনি পদত্যাগ করবেন না। উনি পদত্যাগ করলেন না। তার মানে কি? তার মানে মাহফুজ আনাম সাহেব তার বন্ধু মানুষ। তিনি তার কথাটি রাখলেন, ডক্টর ইউনূস। এখন সেই মাহফুজ আনাম সাহেবের পত্রিকা যখন পোড়ানো হচ্ছে, মাহফুজ আনাম সাহেব একাধিকবার ইউনূসের একাধিক ব্যক্তিকে ফোন করেছেন। একাধিক উপদেষ্টাকে ফোন করেছেন, একাধিক দায়িত্বশীল লোকদেরকে ফোন করেছেন, কেউ কিন্তু সাড়া দেয়নি। ইউনূস সাহেব কি জানতেন না যে মাহফুজের প্রতিষ্ঠান পোড়ানো হচ্ছে? জানতেন, করেননি। হয়রাজ ওই করার পরের দিন যখন তারেক রহমান এসছেন, যখন মাহফুজ সাহেব তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে গেছেন বা একটা সংবাদ সম্মেলনে গেছেন, তখন তিনি প্রকাশ্যে তারেক রহমান সাহেবকে বিশাল একটা নেতা বানিয়ে ছেড়েছেন, বিএনপিকে বিশাল নেতা বানিয়ে ছেড়েছেন এবং আক্ষেপ করে বলেছেন যে আমাদের এখন তো, আগে তো খালি কথা বলার স্বাধীনতা ছিল না, এখন তো আমাদের প্রাণের স্বাধীনতাটুকুও নাই। এবং উনি মনে করেছেন যে তারেক রহমান সাহেব তাদেরকে প্রাণের স্বাধীনতাটুকু দিয়ে দেবেন। এই যে নির্ভরতা, এই যে সঙ্গে সঙ্গে পক্ষ বদলে ফেলা, এই যে পক্ষ বদলে ফেলাটা, এইটা হচ্ছে নৈতিকভাবে অনৈতিক কাজ। আমি বাংলাদেশের সেই কারণে এই দুটি প্রধান সংবাদপত্রকে শুধু সংবাদপত্র মনে করি না। আমার কাছে মনে হয় এরা দুটি ইনস্টিটিউট বা দুটি পার্টি।